কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। অন্ধকার রাত, গ্রামের সব মানুষজন গভীর ঘুমে আচ্ছন্ন। তবে একদল মানুষ পাহাড়ি জঙ্গলের মধ্যে হোমকুণ্ড প্রস্তুত করে চলেছে। আজ থেকে শুরু করে 3 দিন ধরে চলবে এই যজ্ঞ। প্রতি বছর এই সময় তারা এই বিশেষ যজ্ঞ করে তাদের দেবতা তুরুইকের। তাকে অর্পণ করে নিজেদের রক্ত ও সদ্যজাত এক কন্যা সন্তানকে। লোধা গোষ্ঠীর এই প্রথা বহুদিনের। সব গোছানো হয়ে গেলে তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক যে, সে বলে উঠল, এবার সময় হয়েছে পুজো শুরু করতে হবে। তবে তার আগে কিছু কথা বলা জরুরি। আমরা এই পুজো করি তাকে তুষ্ট করার জন্য। এই পুজোতে তিনি তুষ্ট হলে সারা বছর আমাদের কোনো অভাব আর থাকবে না, কোনো রোগ ব্যাধিও হবে না। তবে এই পুজোতে একবার যদি বাধা পড়ে, তবে এর ফল হবে মারাত্মক। আমরা সকলে তো শেষ হবই, আর যে বা যারা বাধা দেবে তারাও শেষ হয়ে যাবে। পুজোতে বাধা পড়লে সেই অপশক্তি ছাড়া পেয়ে যাবে, আর সে একের পর এক হত্যা করবে ও তার রূপ নিয়ে নিজের পরবর্তী শিকার খুঁজবে। সুতরাং সকলে খুব সাবধানে এই পুজো করো, আর পুজোর সাথে জড়িত থেকো, কেমন? তার কথা শুনে সকলে একবার নিজেদের মুখ ছাওয়াছাওয়ি করে নিল। এই কথা তারা জানে, তবুও কথাটা শুনলে গা শিরশির করে ওঠে। এরপর হোমকুণ্ডতে আগুন দিয়ে শুরু হয় যজ্ঞ। এক পর্যায়ে সেই বৃদ্ধ লোকটা আবার বলে, এবার সকলে নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি থেকে 1 ফোঁটা করে রক্ত এই বাটিতে দাও। সময় হয়ে গেছে রক্ত আহুতি দেওয়ার। সকলে তার নির্দেশ পালন করে। এরপর সেই রক্ত আগুনে আহুতি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই যজ্ঞকুণ্ড থেকে উঠে আসে এক অদ্ভুত দর্শন অবয়ব। যার সারা শরীর ঢাকা লোমের আড়ালে, তবে মুখটা দেখা যাচ্ছে। সেটাকে মুখ না বলে কোটর বলা চলে। আর সেখানে চলছে জ্বলন্ত আগুনের শিখা। তার গর্জন যেন সকল নিস্তব্ধতাকে ছাপিয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সে অদৃশ্য হয়ে যায়। ওরাও নিজেদের জায়গা ছেড়ে উঠে পড়ে। এবার গ্রামে যেতে হবে, আর সেখান থেকে নিয়ে আসতে হবে তাদের সদ্যজাত সন্তানকে। ওরা আগেই খবর পেয়েছিল এখানে কিছুদিনের মধ্যে এক সন্তানের জন্ম হবে, আর এই হোমে দ্বিতীয় দিনে আহুতি দিতে হবে সদ্যজাতের রক্ত। রাতের আধারে ঘুমন্ত মায়ের পাশ থেকে খুব অন্তর্পণে তুলে এনেছে এই শিশুটিকে। শুধু তাই নয়, তার রক্ত আহুতি দিয়েছে ওই হোমকুণ্ডে। এবার তাকে আহুতি দেওয়ার পালা। তার কান্নার শব্দ রাতের নিস্তব্ধতাকে ভেদ করছে প্রতিনিয়ত। তবে তাতে ওদের কোনো ভ্রুক্ষেপই নেই। কিছুটা দূরে একটা চিতা প্রস্তুত করা হয়েছে। এরপর ওই শিশুটিকে ওই চিতায় ফেলে দেওয়া হবে, আর তারপরেই শুরু হবে হোম। রাতচরা পাখিরাও যেন ওদের এমন নৃশংস হত্যাকাণ্ডের পূর্বাভাস পেয়ে সে জায়গা ছেড়ে চলে গেছে।
শিশুটিকে খুব যত্ন করে ঘি, দুধ, মধু, গঙ্গাজল ও চন্দনের প্রলেপ দিয়ে স্নান করাচ্ছে দুজন, আর আরো দুজন চিতার কাঠে ঘি ঢালছে। আকাশের অবস্থা খুব একটা ভালো না। তবে যাই হয়ে যাক না কেন, আজ তাদের এই হোম করতেই হবে। ওই বৃদ্ধটি আবার বলে উঠল, আর সময় নষ্ট করা যাবে না। আকাশের অবস্থাও কিন্তু ভালো না, যখন তখন বৃষ্টি আসতে পারে। এক যুবক বলে উঠল, কিন্তু সময় যে এখনো আসেনি। সে আমি জানি, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেলে যে সর্বনাশ হয়ে যাবে। কোনোভাবে হোমকুণ্ডটা যদি একটু সরিয়ে নিয়ে যাওয়া যায়। এ যে অসম্ভব। গত দুদিন ওখানে যজ্ঞ হয়েছে, এখন আর কোনো মতেই তার সম্ভব নয়। সবই এখন তেনার ইচ্ছা ভৃগু। এরপর তারা আর কোনো কথা না বলে চুপচাপ জোগাড় করতে শুরু করে। সমস্ত জোগাড় হয়ে যাওয়ার পর চিতায় আগুন দেওয়া হয়। সেই লেলিহান শিখা যখন গোটা চিতাটা প্রায় গ্রাস করে ফেলেছে, সেই সময় একবার বিদ্যুৎ চমকে ওঠে। তবে সেদিকে নজর না দিয়ে ওরা নিজেদের কাজে মন দেয়। সময় প্রায় আসন্ন। এবার সেই শিশুটিকে চিতায় সঁপে দেওয়ার পালা। এমন সময় জঙ্গলের অপর দিক থেকে একটা কোলাহলের শব্দ কানে আসে ওদের। আর তারপর কিছু বুঝে ওঠার আগেই একদল লোক মশাল হাতে সেখানে উপস্থিত হয়। তাদের মধ্যে থেকে একজন সর্দার গোছের লোক এগিয়ে আসে, বলে, এখানে কি হচ্ছে? তাকে এগিয়ে আসতে দেখে ওই দলের সবচেয়ে বয়স্ক লোকটা সেদিকে এগিয়ে যায়। বাকিরা এগিয়ে আসছিল, তবে সে হাতের ইশারায় তাদের থামতে বলে। আপনারা এখানে কি করছেন? যে পথ দিয়ে এখানে এসেছেন সে পথ দিয়ে আবারও ফিরে যান। এই জায়গা আপনাদের জন্য একেবারেই শুভ নয়। সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। গ্রাম থেকে বাচ্চা চুরি করে এনে এইখানে এইসব ভণ্ডামি কিন্তু আমি বেঁচে থাকতে কখনোই হতে দেব না। পুজোর কাজে বাধা দেবেন না। পুজো? কিসের পুজো? এক সদ্যজাত শিশুকে তার মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছে, এখানে পুজো করা হচ্ছে? আমাদের পুজোতে বিঘ্ন ঘটালে ঘোর পাপ হবে। যান যান, চলে যান বলছি। কথাটা শেষ হওয়ার প্রায় সাথে সাথে আবারও একটা বাজ পড়ল। ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এমন সময় এক মহিলা পাগলের মতো চিৎকার করতে করতে সেদিকে ছুটে এলো। চিতার আগুনে তাকে দেখে উন্মাদিনী ছাড়া যেন আর কিছুই মনে হচ্ছিল না। এমন সময় ওই বাক বিতণ্ডার মাঝে ওরা কিছু বুঝে ওঠার আগেই একজন শিশুটিকে নিক্ষেপ করল চিতায়। কথাটা বলে সেই মহিলা আরো দ্রুত বেগে ছুটতে শুরু করলেন। আগুনের লেলিহান শিখা ততক্ষণে গ্রাস করে ফেলেছে শিশুটিকে। তার যন্ত্রণা মিশ্রিত চিৎকার রাতের সকল নিস্তব্ধতা যেন ভেঙে চুরমার করে দিচ্ছিল। ইতিমধ্যে সেই মহিলা ছুটে এসে আচমকাই ওই চিতায় ঝাঁপ দিতে চায়, তবে সেখানে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ তাকে আটকে দেয়। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার বাচ্চা আমাকে ডাকছে, আমার বাচ্চা আমাকে ডাকছে, আমি ওর কাছে যাবো,
আমি ওর কাছে যাবো, আমাকে যেতে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, যেতে দাও, আমি ওর কাছে যাবো, যাবো ওর কাছে। না না, কখনো না। না না, আমি যাবো, ছাড়ুন আমাকে, আমি যাবো ওর কাছে। কথাটা বলে নিজের সর্বশক্তি দিয়ে লোকটাকে ধাক্কা দিতে থাকে সে। বাকিরা সকলে চুপ করে গেছে। এভাবে যে শিশুটিকে নিক্ষেপ করবে চিতায় তা ওরা ভাবতেও পারেনি। এতক্ষণ ধরে সব চেষ্টা এভাবে মুহূর্তে শেষ হয়ে যাবে তা ওরা কল্পনাও করে। এটা দেখে তারা আরো রেগে যায়। ইতিমধ্যেই সেই মহিলা আবারও চিৎকার করে ওঠে, এই এই, ছেড়ে দে বলছি আমাকে, আমার সন্তানের কাছে যাব আমি, ছাড় আমাকে, ছাড় আমাকে। না না, যান, ফিরে যান। ওকে আমরা আমাদের দেবতার কাছে অর্পণ করেছি। ওর কত ভাগ্য বলেন তো। দেবতা? তো কিসের দেবতা? হ্যাঁ, কিসের দেবতা? যে দেবতা সত্যজাত সন্তানের প্রাণ কেড়ে নেয়, সে আর যাই হোক কখনো দেবতা হতে পারে না, কখনো না। খবরদার, আমাদের দেবতাকে নিয়ে কোনো রকম কথা বলবেন না। এতক্ষণ অনেক ভালোভাবে আমরা বোঝানোর চেষ্টা করেছি, আর কিন্তু সহ্য করব না। এতই যখন দেবতা জ্ঞান, তাহলে নিজেদের সন্তানকে ওই আগুনে বলি দিলেই তো হতো, নাকি তাতে কাজ হতো না? তাতে কাজ হতো না, না? আমার সন্তানকে কেন কেড়ে নিলি? আমার সন্তান, আমার সন্তানকে কেন কেড়ে নিলি আমার থেকে? কেন কেন কেড়ে নিলি আমার থেকে? আমার সন্তান কেন কেড়ে নিলি আমার থেকে? কথাগুলো বলতে বলতে প্রায় নিভে আসা চিতাতে ঝাঁপ দেয় সে। তারপর তার শিশুর আতপোড়া দেহটা বুকে জড়িয়ে হাহাকার করে ওঠে। নিভু আগুনের শিখা যে তাকেও গ্রাস করেছে বটে, তবে তাতে যেন তার কোনো ভ্রুক্ষেপই নেই। আর সেই হাহাকারের সঙ্গে পাল্লা দিয়ে শুরু হলো বৃষ্টি। হোমকুণ্ডের আগুন প্রায় নিভু নিভু অবস্থায় জ্বলতে থাকে। এতক্ষণ গ্রামের যেসব লোক শিশুটিকে উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছিল, চোখের সামনে এই দৃশ্য দেখে তারা সকলে চুপ করে গেল। এতক্ষণ ঝিরঝির করে বৃষ্টি হলেও এবার মুষলধারায় বৃষ্টি নামল। সেই বৃষ্টির ধারা ধীরে ধীরে ধুয়ে দিতে লাগলো হোমকুণ্ডটাকে। শুধু তাই নয়, বৃষ্টির ধারা নিভিয়ে দিল সেই চিতার আগুনটাকেও। যদিও অনেকটা দেরি হয়ে গেছে, তবুও মা ও তার সন্তানের দেহবশেষ সেখানে দেখা গেল। হায় হায়, কি সর্বনাশ হলো! এবার যে সব শেষ হয়ে যাবে তার রোষে, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। হায় হায়, কি সর্বনাশ হলো! কথাটা বলে এক প্রকার হাহাকার করে উঠল সেই বৃদ্ধ লোকটা। বৃষ্টিটা আবারও যেন ধরে আসতে শুরু করেছে। গ্রামের মানুষেরা আর কিছু না বলে ওই দুজনের দেহাবশেষ তুলে নেওয়ার জন্য সেদিকে এগিয়ে গেল। সেই সময় সে বৃদ্ধ আবারও বাধা দিয়ে বলে উঠল, খবরদার, খবরদার, ভুলেও আর কোনো রকম পাপ কাজ করিস না। ওই দেহতে হাত দিস না, তাহলে কিন্তু আরো বড় ক্ষতি হয়ে যাবে। এমনিতেই পুজোতে বাধা পড়েছে, না জানি যে কি ক্ষতি হবে তার উপর। যা, যেখান থেকে এসেছিস ফিরে যা, ফিরে যা সেখানে। আমরা তোমাদের কথা মানি না, আর তাছাড়া এমনিতে তোমরা তো এখানকার লোক নও। তবুও তোমাদের কোনোদিন কোনো কিচ্ছুতে বাধা দিইনি।
আর আজ তোমরা আমাদের গ্রামের সদ্যজাত এক শিশুকে এভাবে হত্যা করলে। এরপর আমরা তোমাদের এখানে দেখতে চাই না। তোমরা এখান থেকে চলে যাও। না না, আমরা তো সহজে এখান থেকে যেতে পারবো না। এই যে বাধা পড়লো, তার প্রায়শ্চিত্ত না করা অবধি আমরা এই জায়গা ছেড়ে কোথাও যেতে পারবো না। কিসের প্রায়শ্চিত্ত? এখনো ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যাও, নয়তো এর ফল খুব খারাপ হবে। ফল তো খারাপ হবেই, তবে তা আমরা এখান থেকে না গেলেই নয়, বরং আমরা এখান থেকে চলে গেলে তার ফল আরো বেশি খারাপ হবে। আর একটা কথাও শুনতে চাই না। আজ রাতটুকু সময় দিলাম, কাল সকালে এসে যদি তোমাদের এখানে আবারও দেখি, তবে তোমাদের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এমন ভুল করিস না এমন ভুল। আমি আর কিচ্ছু বলতে চাই না। গ্রামের মোড়ল এক প্রকার তেড়ে যায় ওই বৃদ্ধর দিকে। ওই বৃদ্ধের কেবল বয়সটাই বেড়েছে, সত্যিই যেন তার গায়ের শক্তি যেন এক ফোঁটাও কমে। তাই ওরা আর কিছু না বলে গ্রামের দিকে রওনা দেয়। তবে তারা জানতেও পারে না ওদের পেছনে ঘটে যায় এক নারকীয় দৃশ্য। তবে পরের দিন থেকে ওখানে আর ওই জনগোষ্ঠীর কাউকে দেখা যায় না, কিন্তু তাদের চোখে পড়ে অদ্ভুত এক প্রাণীর পায়ের ছাপ। তাকেই পৃথিবীর প্রাণী বলে চেনা যায় কিনা তা নিয়ে ওদের মনে সংশয় দানা বাঁধে। শুধু তাই নয়, আগের রাতে যে শিশুটি ও মহিলার পোড়া দেহাবশেষ ওরা ফেলে যেতে বাধ্য হয়েছিল, সেই দেহ থেকে কেউ যেন প্রবল আক্রোশে খুবলে খুবলে মাংস তুলে খেয়েছে। সেই দেহর দিকে তাকাতেও ওদের যেন গা শিরশির করছে। তবুও কিছু না ভেবে ওখানে ওই দেহ দুটোর সৎকার করে সবাই মিলে। তবে গ্রামের মোড়লের কানে যেন বারবার একটা কথাই বাজতে থাকে, আমরা চলে গেলেই কি নয়, বরং থাকলে সকলেরই ভালো হবে। তবে এই মুহূর্তে সে আর সেসব নিয়ে কিছু বলে না। কি হলো বলো দেখি? এই ডোবাটা দিন দিন কেমন একদিকটা চড়া পড়ে যাচ্ছে। যা বলেছ মুকুজ্জেপু, তবে আমরা তো মাঝে মাঝে এখানে নামি, এখনো কিন্তু এর গভীরতা বেশ ভালোই আছে। সেই কথা তো আমিও জানি, কিন্তু চক্করতি বউ এমন চড়া কেন পড়ে যাচ্ছে তা তো বুঝতে পারি না। মাঝে মাঝে ভাবি এভাবে না একদিন মজার ডোবা হয়ে যায়। এমন কথা মুখেও এনো না, এটাই যে আমাদের গ্রামের একমাত্র সম্বল। দেখি একবার গ্রামের মাতব্বরদের সাথে এই নিয়ে কথা বলতে হবে। যা বলেছ। কথা বলতে বলতে ডোবার ধার বেয়ে নেমে যায় দুজনে। গ্রামটা খুব একটা বড় নয়, তাই সকলের সাথে সকলের বেশ ভালোই সদ্ভাব আছে। শুধু তাই নয়, পাহাড়ি এই গ্রামটায় যেন কোনো রকম কোনো অভাব নেই। প্রায় প্রতিটা মানুষেরই গোলা ভরা ধান আর দুবেলা ভালো মন্দ খাওয়ার মতো সাধ্য আছে। তবে এই গ্রামে বাইরের কেউ খুব একটা আসে না, যেমন ঠিক তেমনি এই গ্রামের কেউ সেভাবে বাইরেও যায় না। এটা যেন এখানকার একটা প্রথা। বাইরের কেউ যদি এখানে এসেও থাকে, তবে তাকে খুব বেশি দিনের জন্য থাকতে দেওয়া হয় না। এই নিয়ে বাইরের গ্রামের মানুষের মধ্যে একটা চাপা কৌতূহল আছে, তবে তাতে তারা খুব একটা মাথা ঘামায় না। তাহলে আসি গো চক্করতি বউ, অনেক বেলা হয়ে গেল যে, বাড়ি গিয়ে আবার রান্না চাপাতে হবে। তা যা বলেছ,
আমারও আজ বেশ বেলা হয়ে গেছে, চলো তাড়াতাড়ি পা চালানোটা যাক। আরো দু একটা কথা বলে ওরা যে যার বাড়ি চলে যায়। দুদিন পর গ্রামে আবার যাত্রাপালা আছে। সেই নিয়ে গ্রামের পুরুষেরা বেশ মেতে আছে। মহিলারাও সেখানে যাবে, তবে তারা কেবল যেদিন যাত্রা হবে সেদিন যাবে, এছাড়া তাদের যাওয়ার অনুমতি নেই। দেখতে দেখতে দুদিন কেটে যায়। আজ যাত্রাপালা আছে তালতলার মাঠে, তাই সন্ধে হতে সবাই দল বেঁধে বেরিয়ে পড়ে যাত্রাপালা দেখতে যাওয়ার উদ্দেশ্যে। তবে বেশ কিছু দূর যাওয়ার পর একটা গোঙানির শব্দ শুনে ওরা সকলে থেমে যায়। চক্রবর্তী গিন্নি ফিস ফিস করে তার বরকে বলে, ও কার গোঙানির শব্দ গো? সে তো আমিও বুঝতে পারছি না। এই তোমরা কেউ কিছু বুঝতে পারছো? বাকি যারা ওদের সাথে যাচ্ছিল তারাও শব্দটা শুনতে পেয়ে থেমে গেছে। তারাও এদিক ওদিক দেখছে, তবে কিসের শব্দ, কোথা থেকে আসছে তা তারা কোনোভাবেই বুঝতে পারে না। চক্রবর্তী মশাই আবার বলে, একবার চারপাশটা দেখো তো, কেউ আহত হয়ে পড়ে আছে কিনা। এ আবার কেমন বিপদ, এ পথে তো তেমন কেউই আসে না। কথাগুলো বলতে বলতে সে চারপাশ দেখতে থাকে, তার পাশাপাশি বাকিরাও দেখতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ঝোপঝাড়ের আড়ালে এক বছর 20-22 মেয়েকে দেখতে পায় ওরা। ওখানে যারা মেয়ে বউরা ছিল তারা সেদিকে এগিয়ে যায়। ও মেয়ে, তোমার কি হয়েছে? কে তুমি? আরে আগে ওই ঝোপের থেকে ওকে বের করো দেখি। এই তোমরাও একটু সাহায্য করো। ওই মহিলা ওখানে থাকা বাকি মহিলাদের দিকে তাকিয়ে কথাটা বলে। তার কথা শুনে ওদের মধ্যে থেকে 2-1 জন এগিয়ে যায় সাহায্য করতে। কিছুজন বেশ বিরক্ত বোধ করছিল। এমনিতে এখনো অনেকটা পথ চলতে হবে, তার উপর আবার এইসব উটকো ঝামেলা। যাত্রা আবার না শুরু হয়ে যায়। তবে এটাও ঠিক, এমন একজন আহত মানুষকে তো আর ফেলে রেখে যাওয়া যায় না। যে মহিলা প্রথমে ওই মেয়েটার কাছে গেছিল সে আবার জিজ্ঞেস করলো, ও মেয়ে, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? দেখে তো তোমাকে এখানকার বলে মনে হচ্ছে না। তাহলে তুমি এখানে এলে কি করে? সেই মহিলার কথায় মেয়েটা এবার ধীরে ধীরে চোখ খুলে তাকায়, তবে কোনো কথা বলে না। চুপচাপ বোবার মতো সকলের মুখের দিকে চোখ বোলাতে থাকে। সেই মহিলা আবার বলে ওঠে, কি হলো, কথা বলো না কেন? তুমি যদি কোনো উত্তরই না দাও তাহলে আমরা বুঝবো কি করে? মহিলা আরো কিছু বলতে যাচ্ছিল, সে সময় ওদের দলের 1 বছর 24-এর মেয়ে এগিয়ে এসে বলল, আহ খুড়ি, ছাড়ো না, কি দরকার বলো তো এখনই এইভাবে ওকে জেরা করার? তার থেকে চলো আমরা ওকে আমাদের সাথে করে নিয়ে যাই, পরে না হয় সব জিজ্ঞাসা করা যাবে। মোলো যা, মেয়ের কথা শোনো। বলি ওর অবস্থা দেখেছিস পদ্ম? পায়ে কেমন গভীর ক্ষত, হাতেও তো বেশ ভালোই ক্ষত আছে বলেই মনে হচ্ছে। ওকে নিয়ে যাবো কি করে বল দেখিনি? কিন্তু ওকে তো এখানে রেখেও যেতে পারবো না, আবার এখন নিয়ে ফিরতেও পারবো না, ঘর তো অনেক দূরে। তার থেকে না হয় যাত্রার ওখানেই চলো, তেমন হলে ওখান থেকে গরুর গাড়ি করে ওকে নিয়ে আসা হবে। এখন কি যে করি। ও মেয়ে, তুমি কি চলতে পারবে? খুঁড়ির কথা শুনে মেয়েটা অসহায়ের মতো তাকায় ওদের দিকে। খুড়িমা বুঝতে পারে না এখন তার কি করা উচিত, তবুও মেয়েটার মাথায় হাত রেখে হাত বোলাতে থাকে। মেয়েটার সারা শরীর যেন এখন কাঁপছে। হাতে থাকা লণ্ঠনের আলোগুলো মেয়েটার মুখে এসে পড়েছে, তাতে তার ফ্যাকাশে মুখটা যেন আরও ফ্যাকাশে লাগছে। খুড়িমা তার মাথায় হাত বোলাতে থাকে পরম যত্নে। ইতিমধ্যেই বেশ কিছুজন চলে গেছে যাত্রা দেখতে, আর কিছুজন সেখানে রয়েছে, তাদের আর যাওয়া হবে না। পদ্ম এবার এসে বসে ওর পাশে, তারপর সেও ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আচ্ছা বেশ,
এখন কথা বলতে হবে না, শুধু মাথা নেড়ে হ্যাঁ বা না বলো, কেমন? মেয়েটা এবার ধীরে ধীরে পদ্মর দিকে তাকায়। আস্তে আস্তে ওর ভয়টা যেন কাটছে। খুড়িমা ওকে তুলে হেলান দিয়ে বসায় কোলের মধ্যে কোনো রকমে। পদ্ম আবার বলে, তুমি কি এখানে একা এসেছো নাকি সাথে কেউ আছে? কথা বলতে হবে না, শুধু মাথা নেড়ে হ্যাঁ বা না বলো। এতক্ষণে সে যেন একটু ভরসা পেয়েছে, তাই খুব ধীরে ধীরে দুদিকে মাথা নেড়ে না বলে। পদ্ম ওকে আবার জিজ্ঞেস করে, তুমি কি পথ চলতে পারবে? বেশি না, এই মিনিট 30-এর মতো হবে। সেখানে একটা যাত্রাপালা হচ্ছে, তাহলে সেখান থেকে গরুর গাড়ি করে তোমাকে আমাদের গ্রামে নিয়ে যেতাম। এখান থেকে গ্রাম অনেকটা দূরে। সে এবার ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জান। তারপর অতি কষ্টে ওঠার চেষ্টা করতে থাকে। আচ্ছা দাঁড়াও, আগে তোমার পায়ের ক্ষততে একটু পট্টি করে দিই। তারপর নিজের কাপড়ের একটা অংশ ছিঁড়ে পরম যত্নে পট্টি করে দেয় খুড়িমা। তারপর তাকে ধরে দাঁড় করায়। পদ্ম এগিয়ে এসে সাহায্য করে। মেয়েটা দুজনের কাঁধে ভর দিয়ে পথ চলতে থাকে। ওখানে আরও যে কজন লোক ছিল তারাও পথ চলতে শুরু করে। এবার একটু তাড়াতাড়ি যেতে হবে, যাত্রাপালা শেষ হয়ে গেলে আর একটাও গরুর গাড়ি পাওয়া যাবে না। সেই দলে থাকা দুজন যুবককে উদ্দেশ্য করে খুড়িমা বলে ওঠে, মেয়েটার অবস্থা তো দেখছো, আমরা ওকে নিয়ে ধীরে ধীরে যাচ্ছি। তোমরা একটু এগিয়ে গিয়ে একটা গরুর গাড়ির ব্যবস্থা করো না, নয়তো যে অতটা হেঁটে যাওয়া ওর পক্ষে প্রায় অসম্ভব। তার উপর গিয়ে যদি একটা গরুর গাড়ি না পাওয়া যায়, তাহলে আবার এতটা পথ ও যে কোনো মতেই ফিরতে পারবে না। ওরা খুড়িমার কথা শুনে আর কিছু বলে না, তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে যায় তালতলার দিকে। বাকিরা কিছুটা যাওয়ার পরেই আচমকা একটা চিৎকার শুনে ওরা সকলে ওখানে দাঁড়িয়ে পড়ে। কিন্তু আশেপাশে কাউকেই তারা দেখতে পায় না। তবে শব্দটা এখনো আসছে। কোথা থেকে যে আসছে ওরা কিছুই বুঝতে পারে না। নগেন ফিসফিস করে বলে ওঠে, ও খুড়িমা, এ আবার কিসের শব্দ? চুপ চুপ, কথা বলিস না। এ শব্দ ওই জঙ্গলের দিক থেকে আসছে। আর আর এগোনো এখানে ঠিক হবে না, আমরা বরং এখানেই অপেক্ষা করি। কিন্তু ওটা কিসের শব্দ? বলছি না কথা বলিস না, চুপ কর চুপ কর। নগেন আর কোনো কথা বলে না। কিছুক্ষণ পর যে দুজন গেছিল তারা একটা গরুর গাড়ি নিয়ে হাজির হয়। খুড়িমা ও পদ্ম ওই মেয়েটাকে নিয়ে গরুর গাড়িতে উঠে পড়ে। ঠিক হয় রাতের বেলা খুড়িমার বাড়িতেই ওরা থাকবে। সেই মতো ওরা রওনা দেয়। বাকি যে কজন ছিল তারা সকলে পায়ে হেঁটে ফিরতে শুরু করে। গরুর গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে চলতে শুরু করে। ছাউনিতে মেয়েটাকে শুইয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। পদ্ম ও খুড়িমা এটা দেখে আর কোনো কথা বলে না। সারাদিনের ধকলে ওদের চোখে ঘুম লেগে এসছিল। এমন সময় একটা ক্যাঁচ করে শব্দ করে গরুর গাড়িটা থেমে যায়। আচমকা থেমে যাওয়াতে ওরা তিনজনেই নড়ে চড়ে ওঠে। খুড়িমা একটু বিরক্তি সুরেই বলে ওঠে, কি হলো, এমন মাঝপথে গাড়ি থামালে যে বড়? না, গাড়োয়ান কোনো উত্তর দেয় না। ইতিমধ্যেই গরুগুলো ডাকতে শুরু করেছে। তাদের ডাকাডাকিতে এটুকু স্পষ্ট যে তারা কিছু একটা দেখে বেশ ভয় পেয়েছে। আরে কি হলো কি, গরুগুলো ওভাবে চিৎকার করে কেন? দেখো না গিয়ে, এভাবে মাঝ রাস্তায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এখনো তার কোনো সাড়া এলো না। তাই বিরক্ত হয়ে ছাউনি দিয়ে মুখ বাড়াতেই তার শরীর যেন হিম হয়ে গেল। গলা দিয়ে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। তাকে এমন করতে দেখে পদ্ম বেশ অবাক হয়ে গেল। কি হলো খুড়িমা, এমন করছো কেন?
ওটা ওটা সামনে কি কি ওটা? খুড়িমার কথা শুনে ছাউনির সামনের পর্দা তুলে সেও সামনে তাকালো। না, সামনে যেটা দাঁড়িয়ে আছে সেটা আর যাই হোক কোনো মানুষ না। পদ্ম অস্ফুট স্বরে বলল, খুড়িমা, খুড়িমা, পালাও, পালাও এখান থেকে, নয়তো নয়তো প্রাণ হাতে করে আর ফিরতে হবে না। পালাও এখান থেকে। কিন্তু ওই মেয়েটা। কথাটা বলে এদিক ওদিক তাকালো বটে, তবে আশ্চর্যের ব্যাপার, কাউকে দেখতে পেল না সে। একটু আগেও যে সেখানে কেউ ছিল তার যেন কোনো অস্তিত্ব নেই। গাড়ির দারোয়ানকে কোথাও দেখতে পেল না ওরা। গরুগুলো বোধ হয় প্রাণ ভয়ে পালিয়ে গেছে। তাই আর কিছু না ভেবে ওরা দুজন নেমে পড়ল গাড়ি থেকে। তবে গাড়ি থেকে নামার প্রায় সাথে সাথেই একটা ভয়ঙ্কর হাড় হিম করা চিৎকার কানে এলো ওদের। সাথে একটা শীতল বাতাস এসে যেন ছুঁয়ে দিয়ে গেল ওদের। আর সময় নষ্ট করো না খুড়িমা, চলো এখান থেকে। চল। তবে বেশি দূরে যেতে পারল না ওরা। একটা অদ্ভুত দেখতে প্রাণী যেন 4 হাতে পায়ে এগিয়ে আসছে ওদের দিকে। আরো কিছুটা সামনে আসতেই ওরা দুজনে আঁতকে উঠল। এটা যে সেই মেয়েটা যে একটু আগে ওদের সাথে ছিল। তবে এখন ওর সারা শরীর যেন লোমে ঢেকে গেছে, চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। শুধু তাই নয়, সে 2 হাতের সাহায্যে দেহটাকে বেঁকিয়ে এমন অদ্ভুতভাবে হাঁটছে যে তাকে দেখে আর যাই হোক মানুষ বলা চলে না। পদ্ম ফিসফিস করে বলল, ওই ওই মেয়েটা ওই ডোবার দিক থেকে আসছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কিন্তু ও ডোবার ওখানে কি করে গেল? জানি না, পালাও। না, আর পালাতে পারে না ওরা। ওদের চারপাশে হঠাৎই গজিয়ে উঠতে থাকে আগাছার ঝোপ। যে রাস্তা দিয়ে একটু আগে গরুর গাড়ি করে ওরা আসছিল, সেই রাস্তা ধীরে ধীরে বদলে যেতে লাগলো। চারপাশ থেকে যেন অদ্ভুত সব শব্দ ভেসে আসছে। খুড়িমা আর পদ্ম একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ওদের মনে হতে থাকে আশেপাশে যেসব গাছপালাগুলো দাঁড়িয়ে আছে সেগুলো ওদের ঘিরে ধরেছে এখন, যেন বারবার বলছে ওরা এখান থেকে আর 1 পাও নড়বে না, নয়তো বিপদ আসন্ন। তবে ওদের আর নড়ার ক্ষমতাও নেই। কেউ যেন ওদের পা চেপে ধরেছে মাটির সাথে শক্ত করে। ধীরে ধীরে সে এগিয়ে আসতে থাকে পদ্ম আর খুড়িমার দিকে। তার গলা দিয়ে অদ্ভুত এক শব্দ বেরিয়ে আসছে। কদিন আগেই অমাবস্যা গেছে, ফলে চাঁদের আলোর তেমন জোর নেই বললেই চলে। তবুও হালকা আলোতে তার মুখটা দেখে দুজনেই চমকে উঠল। প্রথম দেখায় মুখটা পোড়া মনে হলেও ভালো করে দেখতে বোঝা গেল সেটা যে শুধু পোড়া নয়, বরং দুগালের জায়গাটা কেউ যেন খুবলে তুলে নিয়েছে। লোমশ শরীরে যেটুকু দেখা যাচ্ছে সেখান থেকেও খুবলে তুলে নেওয়া হয়েছে মাংস। সে ধীরে ধীরে এগিয়ে এসে থামলো ওদের সামনে। ওরা যত পিছিয়ে যাচ্ছে সেটা আরও যেন এগিয়ে আসছে ওদের দিকে। এক সময় অদ্ভুতভাবে ধীরে ধীরে 2 পায়ে দাঁড়ালো সেটা। তারপর তার হাত দুটো বাড়িয়ে চেপে ধরল পদ্ম আর খুড়িমার হাত। তার ওই শক্ত কঙ্কালসার হাত যেন এক প্রকার চেপে বসে গেল ওদের হাতে। ইতিমধ্যে ওই একই রকম অদ্ভুত শব্দ করতে করতে আরও একটা ওই রকম প্রাণী এগিয়ে এলো ওদের দিকে। পদ্ম আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে নিজের হাত ছাড়ানো, তবে কোনো লাভ হচ্ছে না। উল্টে ধীরে ধীরে তার হাতটা যেন আরো চেপে বসে যেতে লাগলো। এমন সময় সেই প্রাণীটাকে পদ্ম একটা ধাক্কা দিল, আর তাতেই সে গিয়ে পড়ল অপর যে প্রাণীটা এসে পাশে দাঁড়িয়েছিল তার উপর। পদ্ম তার ওপর পড়তেই সেই প্রাণীটা একবার তাকালো তার দিকে।
তারপর দু হাতে খুড়িমার দুটো হাত চেপে ধরল। সে কাঁপা কাঁপা গলায় বলল, কে তুমি? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন আমাকে এভাবে আটকে রেখেছো? ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। তার কথা শুনে সেই প্রাণীটা তাকে না ছাড়লেও তার মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেল। যেন একটা না পাওয়ার যন্ত্রণা ফুটে উঠল তার চোখে মুখে। তবে তা ক্ষণিকের জন্য। আবারও সে হিংস্র হয়ে ঝাঁপিয়ে পড়ল খুড়িমার ওপর। নিজের মুখটা খুড়িমার খুব কাছে নিয়ে যায় সে। তার গা থেকে গরম তরল বেরিয়ে আসছে। প্রথমে সেটাকে রক্ত মনে হলেও পরে বুঝতে পারল সেটা আর যাই হোক রক্ত নয়। তার মুখ দিয়ে বেরিয়ে আসা সেই তরল যেন সারা শরীরে অদ্ভুতভাবে চেপে বসতে লাগলো খুড়িমার। এখন কথা বলা তো দূর, সে যেন এক পাও আর নড়তে পারছে না। তবুও সে চেষ্টা করতে থাকে নিজেকে ওই প্রাণীটার থেকে ছাড়ানোর। ওই তরল এবার যেন ধীরে ধীরে তার গলা, মুখ, চোখ সব জায়গাতে অদ্ভুতভাবে চেপে বসেছে। তার মনে হলো যেন কোনো এক অদৃশ্য শক্তি তার শ্বাস রোধ করে দিচ্ছে। তার দম আটকে আসছে, চোখটা যেন বন্ধ হয়ে আসছে তার। ধীরে ধীরে নুইয়ে পড়ল মাটিতে। তবে চোখ বন্ধ হওয়ার আগে ওই প্রাণীর মুখের জায়গাতে একটা চেনা মুখ দেখতে পেল। তবে সেটা যে কার মুখ তার বোঝার আগেই তার দুটো চোখ বন্ধ হয়ে যায়। অপরদিকে পদ্মর অবস্থাটাও প্রায় একই। তবে ওই প্রাণীটা পদ্মর পেট ছিঁড়ে ফেলেছে নিজের ধারালো নখের আঁচড়ে। সেখান থেকে বেরিয়ে আসা গরম রক্তের ধারা একবার শুঁকে দেখল সে। তারপর তার দিকে ঝুঁকে পড়ে পরম তৃপ্তিতে জিভ দিয়ে ছেঁটে পরিষ্কার করে দিল সেই ধারা। পদ্মর চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আগের দিন যাত্রা শেষ হওয়ার পর বাড়ি ফিরতে ফিরতে ওদের বেশ রাত হয়ে যায়। অপরদিকে যারা গরুর গাড়ির পেছনে হাঁটতে হাঁটতে আসছিল তারাও বেশ কিছুটা আসার পর গরুর গাড়িটাকে হারিয়ে ফেলে। ফলে সেই মেয়েটা বা খুড়িমা বা পদ্ম কারোর কোনো খোঁজ নেওয়া হয়নি। তাই সকাল হতেই নগেন ও গ্রামের আরও বেশ কিছু যুবক ও মহিলা মিলে ওই খুড়িমার বাড়ির দিকে রওনা দেয়। পথে যেতে যেতে নগেন বলে, কাল এমনি তো সব ঠিকই চলছিল, গরু দুটো বেশ ধীর টালে হাঁটছিল। হঠাৎ যে কি হলো কে জানে, গরু দুটো আচমকা বেশ তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো, আর কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে থেকে গাড়িটা অদৃশ্য হয়ে গেল। বলো কি গো, ওদের আবার কোনো সমস্যা হয়নি তো? হতে পারে কোনো সমস্যা হচ্ছিল বলে গাড়োয়ানকে বলে গরুগুলোকে এক প্রকার তাড়াতাড়ি ছুটিয়েছিল। তা তো ঠিক বলতে পারবো না, সমস্যা হলে আমাদের একবার বলতে পারতো। ওইভাবে রাতের অন্ধকারে তাড়াহুড়ো করে আসা কি ঠিক হলো? একটা গাড়ির মধ্যে 3 জন মেয়ে, তার উপরে আবার একজন অসুস্থ। এখন সবকিছু ভালো থাকলেই মঙ্গল। তা যা বলেছ, তবে আমার মনে হয় না খুব একটা সমস্যা হয়েছে বলে। চলো তাড়াতাড়ি চলো, একবার ওদের ডেকে নিয়ে আবার খেতে যেতে হবে। তাড়াতাড়ি চলো পলাশ। কথা বলতে বলতে ওরা গিয়ে উপস্থিত হয় খুড়িমার বাড়ির সামনে। তার বাড়ির সামনেই বেশ অনেকগুলো ফুল গাছ আছে। আগে যতবার ওরা এসছে গাছগুলো ফুলে ভরা অবস্থায় দেখেছে, তবে আজ গাছগুলো নেতিয়ে পড়ে থাকতে দেখে ওরা বেশ অবাক হয়। তবে সেদিকে তেমন গুরুত্ব না দিয়ে দরজায় গিয়ে টোকা দেয়। বার 2-3 টোকা দেওয়ার পরেও সাড়া না পাওয়ায় নগেন বেশ জোরে হাঁক দেয়, ও খুড়িমা, বাড়িতে আছো নাকি? দরজাটা খোলো গো। খুড়িমা, আমি নগেন। না, তাতেও সাড়া পাওয়া যায় না। নগেন আবারও ডাক দেয়, তবে এবার দরজাটা খুলে যায় বেশ শব্দ করে। খুড়িমাকে দেখে নগেন একগাল হেসে বলে, সব ঠিকঠাক আছে তো? না মানে কাল আচমকা অমন দ্রুত বেগে গরুর গাড়িটা চলতে শুরু করলো যে আমরা আর খুঁজেই পেলাম না, একটু চিন্তা হচ্ছিল তাই। আর তাই সকাল সকাল চড়ে এসেছিল বিরক্ত করতে। বলি, তোদের কি কোনো কাণ্ড জ্ঞান নেই রে? এত সকালে সব দল বেঁধে এখানে এসে জুটেছিস?
খুড়িমার এমন ঝাঁঝালো কথা শুনে ওরা বেশ অবাক হয়ে যায়। মানুষটাকে এত বছর ধরে দেখছে ওরা, কখনো এমন করে কথা বলা তো দূর, কোনোদিন উঁচু গলাতে কারোর সাথে কথা অবধি বলেনি। শুধু তাই নয়, যে যখন এ বাড়িতে এসছে তাকে ঘরে বসিয়ে নাড়ু নয় বাতাসা নয় অন্য কিছু খেতে দিয়েছে। আর সেই মিষ্টিভাষী মানুষটা আজ কেমন করছে দেখে ওরা সকলেই বেশ অবাক হয়। তাও নগেন ধীর স্বরে বলে, আরে খুড়িমা, এত রেগে যাচ্ছ কেন? সব ঠিকঠাক আছে তো? আর ওই মেয়েটা যাকে কাল সাথে করে নিয়ে এলে? তোর দেখি বড় চিন্তা। শোন, সে মেয়ে তার গ্রামে ফিরে গেছে কাল রাতে। কিরে, আর দরকার আছে? নয়তো এখান থেকে যাতে কিনি। সে কি কথা? ওই অসুস্থ শরীর নিয়ে ফিরে গেল কি করে? সেটা তার ব্যাপার যে সে ফিরে গেছে। বলি, তোর এত ভাবনা কিসের রে? যা তো এখন। কথাটা বলে এক প্রকার মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয় সে। এতক্ষণ ওখানে উপস্থিত বাকিরা অবাক হয়ে সবটা দেখছিল। ওরা কিছু বলতেই যাচ্ছিল, নগেন ইশারায় চুপ করতে বলে। তারপর ধীর পায়ে ওখান থেকে বেরিয়ে ক্ষেতের দিকে রওনা দেয়। বেশ কিছুটা যাওয়ার পর পলাশ বলে, এটা কি হলো বলো তো? খুড়িমাকে আজ অবধি এমন করতে দেখিনি। তুমি একা না, আমরা কেউই দেখিনি। এক মুহূর্তের জন্য মনে হলো এটা খুড়িমা নয়, অন্য কেউ। আচ্ছা, কোনো বড় বিপদ হয়নি তো? না মানে হতে পারে যে সেটা লুকাতে এমন করলো। আহা, যদি বিপদ থাকে তাহলে সেটা বললেই হতো। এমন অদ্ভুত আচরণ করার কি দরকার ছিল? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তবু আমি ভাবছি বিকেলের দিকে আরেকবার যাব, দেখি না কি হয়। তোমরা যাবে? না বাবা, কোনো দরকার নেই। অত মুখ কে শুনবে? এটা তো এই প্রথম হলো। আচ্ছা, তেমন হলে না হয় আমি একাই যাব। পলাশ আর কিছু বলে না, যে যার নিজের কাজে মন দেয়। তবে বিকেলবেলা নগেন আবার বুড়িমার বাড়ি যায়। তবে এবার সে বেশ অবাক হয়ে যায়। যে মানুষটা সকালে অত কথা শোনালো, সে ও যেতেই এক গাল হেসে ওর দিকে এগিয়ে এলো। কিছু মনে করিস না, আসলে কাল রাতে যা বাজে ঘটনা ঘটলো, তারপর আর মেজাজ একেবারে ঠিক ছিল না রে। মানে কি হয়েছিল কাল? আরে ওই যে মেয়েটা, ওকে নিয়ে আসছিলাম, হঠাৎই মাঝ রাস্তায় চিৎকার জুড়ে দিল। কি হয়েছে জানতে চাওয়াতে আমাদের কত কথা শোনালো। তাই তো গাড়োয়ানকে বললাম সে যেন আমাদের তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দিয়ে ওকেও বাড়িতে ছেড়ে আসে। কিন্তু সে তো কথা শুনলো না। ওই ডোবার উল্টো দিক দিয়ে আসার সময় গাড়ি থামিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। তো যাকগে সেসব কথা। সকালে তোদের ওভাবে বললাম, কিছু মনে করিস না। সে ঠিক আছে, কিন্তু ও হঠাৎ এমন করলো কেন? তাছাড়া ও তো আহত ছিল, তাহলে গেল কি করে? তা তো জানি না। আমি নিজেও বেশ অবাক হয়েছিলাম সে সময়, কিন্তু আর কিছু বলিনি। একেতেই অত কথা শোনালো, তারপর আর কিছু বলতেও আর ইচ্ছা হয়নি। থাক ওসব এখন। আমরা আসলে এই খোঁজ নিতেই এসেছিলাম। এখানে তো নতুন কাউকে এভাবে আনার নিষেধাজ্ঞা আছে। যাই হোক, এখন আসি গো, সন্ধে হয়ে গেল। নগেন আর কিছু না বলে চলে গেল। সে চলে যেতেই খুড়িমার ঠোঁটে একটা হাসি ফুটে উঠল। তবে সে হাসি কোনো সাধারণ হাসি নয়। পরের দিন সকালবেলা বেশ শোরগোল পড়ে গেল। ডোবার ধারে একটা গরুর আধ খাওয়া দেহ উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, তার সাথে বেশ কিছু সোনার হার ও কানের দুল। তবে সেগুলো যে কার তা জানা গেল না। গ্রামের মোড়ল সবটা শুনে বেশ রেগে গেল। কথায় কথায় নগেন বলল, এগুলো ওই মেয়েটার নয় তো? কোন মেয়ে? মোড়লের গুরুগম্ভীর কণ্ঠ শুনে ওরা সকলে প্রায় চুপ করে যায়।
ওদের ওইভাবে চুপ করে যেতে দেখে মোড়ল আবারও জিজ্ঞেস করে, কি হলো? উত্তর দাও, কোন মেয়ের কথা বলছো? সকলে একবার নিজেদের মধ্যে চোখাচোখি করে নেয়। তারপর নগেন ধীর গলায় বলতে শুরু করে, সেদিন সেই মেয়েটাকে পাওয়া, তারপর তাকে নিজেদের সাথে করে নিয়ে কিছু দূর যাওয়া, অবশেষে বুড়িমার এমন পরিবর্তন, সবটা জানায় সে। তার কথা শুনে মোড়ল প্রায় বিস্ময়ে চিৎকার করে ওঠে, সর্বনাশ! এ কি করেছো তোমরা? আমরা জানি এই গ্রামে বাইরের কাউকে আনা মানা, কিন্তু ওরকম একটা আহত মানুষকে তো রাস্তায় ফেলে যেতে পারি না আমরা। তোমরা নিজেরাও জানো না তোমরা ঠিক কত বড় অঘটন ঘটিয়ে ফেলেছো। সব শেষ হয়ে যাবে। মোড়ল মশাই আরো কিছু বলতে যাচ্ছিল, সে সময় পলাশ ছুটে আসে। তারপর বলে, সবাই তাড়াতাড়ি চলুন, পদ্ম কেমন একটা করছে, তাড়াতাড়ি চলুন। ওরা আর কথা না বলে ডোবার দিকে যায়। সেখানে যাওয়ার পর এক যুবক বলে ওঠে, ওই দেখুন মোড়ল মশাই, পদ্ম কেমন পাগলামি করছে। সুস্থ মেয়েটার কি যে হলো কি জানি। তোমরা সকলে সরে যাও এখান থেকে, সরে যাও। ওরা সকলে প্রায় সরেই যাচ্ছিল, এমন সময় পদ্ম চিৎকার করে বলতে থাকে, আমাকে ছেড়ে সবাই চলে গেল গো। আমাকে ছেড়ে সবাই চলে গেল। আমি একা হয়ে গেলাম। আমি একা হয়ে গেলাম। কেন চলে গেল গো? কেন চলে গেল? কথাগুলো বলতে বলতে ডোবার দিকে তাকিয়ে কাঁদতে থাকে। দু একজন এগিয়ে গিয়ে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তবে ও যে কেন এমন করছে তা কেউ বুঝতে পারে না। ওর তিন কুলে যে কেউ নেই তা সকলেই জানে। তাহলে আজ হঠাৎ এমন করার কারণ কি কেউ বুঝতে পারছে না। সবাই চলে গেল, কেউ রইল না। সবাই চলে গেল, কেউ রইল না। সবাই চলে গেল, কেউ রইল না। কথাগুলো বলতে বলতে ও ডোবার ধারে জ্ঞান হারায়। গ্রামের মেয়ে বউরা ওকে ওখান থেকে তুলে নিয়ে যায়, তবে কেউ খেয়াল করে না ডোবার অপর পাশ দিয়ে উঠে আসে এক অদ্ভুত প্রাণী। দেখতে দেখতে সারাটা দিন কেটে যায়। সেদিন রাতে নগেন ও পলাশ ঠিক করে ওরা পদ্মর বাড়ির দাওয়াতে থাকবে, আর একজন মহিলা সে থাকবে ওর সাথে বাড়িতে। রাতে যদি কোনো দরকার হয় তাহলে যেন ওরা সাহায্য করতে পারে। বেশ অনেকক্ষণ ওরা নিজের মধ্যে গল্প করে। এমন সময় একটা হিসিয়ে আওয়াজ কানে আসায় ওরা দুজনে চমকে ওঠে। নগেন ফিস ফিস করে বলে, আওয়াজটা কোথা থেকে আসছে? সেটা তো আমিও ভাবছি। একবার আশপাশটা ভালো করে দেখি কোথা থেকে আসছে। হ্যাঁ, সেই ভালো। ওরা চারপাশটা ভালো করে দেখে, তবে সেভাবে কিছুই খুঁজে পায় না। মনের ভুল ভেবে আবারও বসতেই যাচ্ছিল, তখন আবারও শব্দটা শুনতে পায় ওরা। আর তার প্রায় সাথে সাথেই ওদের মনে হয় যেন চারপাশের পরিবেশ বদলে যাচ্ছে একটু একটু করে। আর তারপরেই চোখের সামনে দেখতে পায় একটা অদ্ভুত অবয়বকে। সে ধীরে ধীরে এগিয়ে আসছে ওদের দিকে। তার জিভটা যেন মাঝখান দিয়ে দুভাগ হয়ে যাচ্ছে, আর ওই হিসিস শব্দটা সেই করছে। চার পায়ে অদ্ভুতভাবে এগিয়ে আসছে সে। তার লেজটা যেন অদ্ভুতভাবে নড়ছে। এই পলাশ, এটা আবার কি? সারা শরীরে এত লোম। জানি না, কিন্তু এটা এখানে কি করছে?
ওরা আর কিছু বলতে পারল না। আচমকা নগেনের ঘাড়ের ওপরে এসে পড়ল চটচটে একটা তরল। সেটা কোথা থেকে এলো দেখার জন্য মাথা ঘোরাতেই ও দেখে ওর ঠিক পেছন দিকে আরো একটা ভয়ঙ্কর জীব দাঁড়িয়ে আছে, আর তার জিভ থেকেই গড়িয়ে পড়ছে ওই তরলটা। নগেন কিছু বুঝে ওঠার আগেই ওটা নগেনের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল, আর তারপর চেপে ধরল ওর গলা। পলাশ ওকে বাঁচাতে যাচ্ছিল, এমন সময় সামনে থাকা জিভটা পলাশকে আক্রমণ করে। তার সামনের পায়ের নখগুলো ধীরে ধীরে গেঁথে যাচ্ছিল ওর গায়ে। ও আর্তনাদ করে ওঠে, কিন্তু সেই চিৎকার যেন ওর গলাতেই আটকে যায়। ধীরে ধীরে ওই প্রাণীটা শুষে নিতে থাকে পলাশের রক্ত। অপরদিকে নগেনের পেট ছিঁড়ে ফালা ফালা করে দিয়েছে সেই প্রাণীটা। তবে আশ্চর্যের ব্যাপার, নগেন যেন চেয়েও তাকে স্পর্শ করতে পারছে না, কেবল তার স্পর্শগুলো অনুভব করতে পারছে। আর সারা শরীরে শিরা উপশিরাগুলো যেন এক এক করে ছিঁড়ে যাচ্ছে। ধীরে ধীরে দম বন্ধ হয়ে আসে তার। অপরদিকে পলাশেরও ঠিক একই অবস্থা। কেউ যেন তার চামড়া ভেদ করে সকল চর্বি মাংস খুবলে বের করে নিচ্ছে। একসময় দুজনেই লুটিয়ে পড়ে মাটির ওপর। প্রাণী দুটো ওদের শরীর থেকে বেরিয়ে আসা রক্তের স্রোত পরম তৃপ্তিতে খেতে লাগল। রাতের অন্ধকারে এমন এক নৃশংস ঘটনার সাক্ষী হয়ে গেল চারপাশের গাছপালা। তবে ওরা মাটিতে লুটিয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই বাড়ির দরজাটা খুলে যায়। দুটো মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসে। তাদের দেখে এতক্ষণ যে প্রাণী দুটো এমন নারকীয় কাজ করছিল, তারা একেবারে থেমে যায়। তারপর ধীরে ধীরে এগিয়ে আসে ওদের দিকে। চারজনের মধ্যে একটা দৃষ্টি বিনিময় হয়। তারপর সেই অবয়ব দুটো ধীর পায়ে হাঁটতে শুরু করে, আর বাকি দুজন ওখানেই থেকে যায়। ওরা দুজন হাঁটতে হাঁটতে এক সময় গিয়ে থামে ডোবার ধারে। তারপর ধীর পায়ে নেমে যায় ওই ডোবার জল। এখনকার মতো তাদের কাজ শেষ। পরের দিন সকালবেলা গ্রামের লোকেরা এসে দেখেন নগেন আর পলাশ দুজনেই দাওয়ায় শুয়ে ঘুমাচ্ছে। তবে পদ্মর ঘরের দরজা খোলা। গ্রামের মোড়ল তাড়াতাড়ি এগিয়ে এসে বলে, এ কি, বাড়ির দরজা তো খোলা, পদ্ম কোথায়? আর ওর সাথে কাল যে ছিল সেই বা কোথায়? নগেন, পলাশ, কি হলো? ওরা কোথায়? মোড়ল মশাইয়ের ডাকাডাকিতে ওদের ঘুম ভেঙে যায়। নগেন একটা হাই তুলতে তুলতে বলে, কি হলো? সকাল সকাল এত শোরগোল কিসের? পদ্ম কোথায়? ও তো সকালবেলা বেরিয়ে গেছে। যাই হোক, আমরা এখন আসি। কথাটা বলে ওরা ওখান থেকে চলে যায়। মোড়ল মশাই ওদের যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তারপর গম্ভীর গলায় বলে ওঠে। কথাটা বলে সে আর অপেক্ষা করতে না পেরে চলে যায়। এরপর সেদিন রাতে সেই মোড়ল যখন নিজের বাড়ির দাওয়ায় বসে তামাক খাচ্ছিল, এমন সময় সেখানে নগেন এসে হাজির হয়। তাকে দেখে মোড়ল মশাই বেশ ভয় পেয়ে যায়। নগেন খিক খিক করে হাসতে হাসতে তার দিকে এগিয়ে যায়। সকলে এদের থেকে দূরে থাকবে, এরা আর মানুষ নেই। না জানি আর কে কে ওদের মতো হয়ে গেছে। যাই হোক, এখন যে যার কাজে যাও, কাল এইসব নিয়ে কথা হবে। সকালে আপনি যেন কি বলছিলেন, আমাদের থেকে সবাইকে দূরে থাকতে, তাই না? তো তুমি এখানে ভয় পেলেন বুঝি? না, ভয় পাবো কেন? ভয় পাননি? কথাটা বলতে বলতে সে এগিয়ে আসে মোড়ল মশাইয়ের দিকে। তার ওই অদ্ভুত হাসি দেখে মোড়ল মশাই বেশ ভয় পেয়ে যায়। এবার ধীরে ধীরে নগেনের পেটের চামড়াটা চিরে যেতে লাগলো, যেন কোনো এক অদৃশ্য শক্তি ধারালো কিছু দিয়ে নিপুণভাবে ওর পেটটা কেটে দিচ্ছে। তবে ওর তাতে কোনো ভ্রুক্ষেপই নেই। ও ধীরে ধীরে ওই অবস্থাতেই এগিয়ে আসতে থাকে।
মোড়ল মশাই চিৎকার করতে চেয়েও পারে না। ধীরে ধীরে এসে এগিয়ে আসে, তবে শুধু সে না, তার পিছন পিছন এগিয়ে আসে আরও একটা অবয়ব। ধীরে ধীরে তারা দুজন ঘিরে ধরে তাকে। নগেন তার গলাটা চেপে ধরে। তার মনে হলো যেন অদৃশ্য এক বাঁধন তার গলায় চেপে বসে যাচ্ছে। সে চেষ্টা করেও ছাড়াতে পারছে না, তবুও চেষ্টা করে যেতে থাকে। তাদের মুখ থেকে অনবরত একটা অদ্ভুত শব্দ বেরিয়ে আসছে, যেন ঘোর লাগানো এক শব্দ। তার সারা শরীরে অজস্র ক্ষত তৈরি হতে থাকে, তবুও যেন সে কিছুই করতে পারে না। ধীরে ধীরে সে ওখানেই পড়ে যায়। ওই জীব দুটো তাদের জীব দিয়ে পরম তৃপ্তিতে সেই তরল খেতে থাকে, যেন এটাই তাদের খাবার, এটাই যেন তাদের একমাত্র কাঙ্ক্ষিত জিনিস। মোড়ল মশাইয়ের শরীরটা ধীরে ধীরে অসাড় হয়ে যেতে থাকে, তবে চোখ বন্ধ হওয়ার আগে দেখতে পায় দুটো পরিচিত মুখ। তাদের মায়া ভরা দৃষ্টি যেন অনেক কিছু বলে যায় তাকে। মোড়ল মশাইয়ের কথা মতো আজ গ্রামের সকলে এসে উপস্থিত হয়েছে তার বাড়িতে। নবীন নামের একজন বলে ওঠে, এবার বলুন তো, কাল আপনি কি বলছিলেন? আপনার কথা শুনে আমরা কেউই ওদের সঙ্গে কথা বলিনি। তা ভালো করেছো, তবে আর এমন করো না। মানে দেখুন, ব্যাপারটা যদি একটু পরিষ্কার করে বলেন তো ভালো হয়। এমনিতেই কদিন ধরে রাতের বেলা ওই ডোবার দিক থেকে অদ্ভুত সব শব্দ আসে। রাতের বেলা বেশ কিছুজন ওখানে কয়েকটা ছায়ামূর্তিকে দেখতে পেয়েছে। সূর্যাস্তের পর যেহেতু আমরা কেউই ওই দিকে যাই না, তাই তারাও যায়নি। তার ওপর প্রায় দিনই বিভিন্ন লোকের স্বভাব বদলে যাচ্ছে, আর তার কিছুদিন পর সেই মানুষটাই উধাও হয়ে যাচ্ছে। তোমরা বড্ড চিন্তা করো। কে বলেছে গায়েব হয়ে গেছে? এমনও তো হতে পারে যে তারা নিজের ইচ্ছাতে কোথাও চলে গেছে। কিন্তু তা কি করে হতে পারে? কোনো একটা ঘটনাকে অযথা এইভাবে ভেবে দেখার তো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, তোমরা বরং এখন এসো, নিজেদের কাজে মন দাও, যাও। শুধু তাই নয়, মহিলারা সকালবেলা ডোবা থেকে জল আনতে গিয়েও বিভিন্ন সব অদ্ভুত পায়ের ছাপ দেখেছে, এবং মাঝে মাঝে অদ্ভুত সব শব্দও শুনতে পায়। এই সব কিছু তো কাকতালীয় হতে পারে না, তাই না? কই, আমিও তো সেদিনকে গেলাম সেখানে, আমার চোখে তো তেমন কিছু পড়েনি। আপনি একটিবার মহিলাদের সঙ্গে কথা বলুন, তাহলেই বুঝতে পারবেন ব্যাপারটা। আমার আর কিছু বোঝার নেই, যা বলার বলে দিয়েছি, তোমরা এখন যেতে পারো, যাও। কথাটা বলে মোড়ল মশাই আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ওখান থেকে নিজের ঘরে চলে যায়। গ্রামের লোকেরা বেশ অবাক হয়ে যায় যে মোড়ল মশাই এতদিন নিজে যেচে ওদের খোঁজ নিত, আর আজ সে ওদের কথা শুনতে এভাবে অস্বীকার করবে, তা ওরা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না। তবুও এখানে তাদের আর কিছু করার নেই, তাই তারা আর কোনো কথা না বাড়িয়ে যে যার কাজে চলে যায়। সেদিন বেলার দিকে গ্রামের মেয়ে বউরা ডোবা থেকে জল আনতে গিয়ে দেখে ডোবার ধারে একটা মেয়ের মৃতদেহ পড়ে আছে। তার শরীরটা পাওয়া গেলেও তার মাথাটা খুঁজে পাওয়া যায় না। তার পা দুটো ডোবার জলে আর বাকিটা বাইরে পড়েছিল। তারা ওই দৃশ্য দেখে ওখান থেকে পালিয়ে যায়। খবরটা গ্রামে ছড়িয়ে যেতেই একটা শোরগোল শুরু হয়ে যায়। তবে এবারেও মোড়ল মশাইকে কোনো কথা বলতে দেখা যায় না, তাই বাধ্য হয়ে কিছু যুবক সেখানে যায় সেই দেহ সৎকারের ব্যবস্থা করতে। পদ্মর মাথাটা কেউ যেন প্রবল আক্রোশে ছিঁড়ে নিয়েছে। না, এ যে কোনো স্বাভাবিক ঘটনা নয় তা বুঝতে আর কারোর বাকি নেই। দেখতে দেখতে একের পর এক মানুষ এভাবে গায়েব হয়ে যেতে থাকে। কখনো ডোবা থেকে, কখনো অদ্ভুত সব শব্দ শুনতে পায় তারা। আর তারপরেই ঘটে যায় এমন একটা ঘটনা যার কোনো কারণ ওদের কারোর জানা নেই। পরদিন সকালবেলা আবারও একটা নাটকীয় ঘটনার সাক্ষী হয় গ্রামবাসীরা। মোড়ল মশাইয়ের নিথর আত খাওয়া দেহ উদ্ধার হয় ডোবার পাশ থেকে। শুধু তাই নয়, ডোবার জল
যেন ধীরে ধীরে কালো বর্ণ ধারণ করেছে। ওখানে জড়ো হয়ে সকলে নিজেদের মধ্যে আলোচনা করছিল এই নিয়ে। এমন সময় সেখানে এসে হাজির হয় বৃদ্ধ স্বপন খুড়ো। এই ডোবার পাশে বসে সকলে মরা কান্না জুড়েছিস কেন লা? বলি কাম কাজে নাই কোনো? আর কাজ যা শুরু হয়েছে, প্রাণ নিয়ে কদিন বেঁচে থাকবো তাই ভাবছি। তা মরণ, বলি জোয়ান মরদ সব তোরা মরবি কেন লা? তুমি কি কিছুই জানো না খুড়ো, নাকি সব জেনেও না জানার ভান করছো? আমিও সব ভান করি না, আর তাছাড়া আমি একা মানুষ, এক কোণে পড়ে থাকি। তোদের কার কি হলো আমি কি করে জানবো শুনি? দেখো খুড়ো, ওইসব পুরনো কথা এখন আর টেনে এনো না তো। মেলা কথা না বলে কি হয়েছে বল দেখিনি নবীন। আচমকা খুড়ো এমন ঝাঁঝিয়ে ওঠায় নবীন একেবারে চুপ করে যায়। তারপর ওর সাথে থাকা বাকিদের দিকে তাকিয়ে বুড়ো বেশ চিৎকার করে বলে, আমি তোমাদের কোনো কিছুতে থাকি না, তবে আজ এখানে জটলা দেখে এসেছিলাম। যাকে তোমরা দেখো তোমাদের মতো, আমি বরং আসি। কথাটা বলে সে চলে যাচ্ছিল। সে সময় ওরা গিয়ে তাকে আটকায়। নবীন এতক্ষণ তর্ক করলেও সে জানে গ্রামে মোড়লের পর কেউ যদি ওদের এই বিপদে পাশে দাঁড়াতে পারে সে হলো ওই খুঁড়ো। তাই নবীন বলে ওঠে, আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এই যা তো ছোড়া, যত সব। না, আমার সত্যিই ভুল হয়ে গেছে। আসলে এই কদিন ধরে যা ঘটে চলেছে, তারপর কি আর মাথা ঠিক থাকে? আমায় ক্ষমা করে দাও, আমি সব বলছি। এতক্ষণে যেন খুঁড়োর মনটা একটু নরম হলো। সে এবার বলল, ঠিক আছে, আমি সব শুনবো। আগে ওই যে যার দেহ পড়ে আছে সৎকার করে আয়, তারপর না হয় আমার বাড়িতে আসিস। ওরা আর কথা বাড়ায় না। খুঁড়ো চলে যায় নিজের বাড়িতে। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে এইসব কথা কাটাকাটিতে। তাই আর সময় নষ্ট না করে ওরা মোড়ল মশাইয়ের সৎকারের ব্যবস্থা করে। সব কাজ শেষে ওরা ফিরে যায় ডোবার থেকে কিছুটা দূরে খুঁড়োর বাড়িতে। খুঁড়ো যেন ওদের জন্যই অপেক্ষা করছিল। ওদের আসতে দেখি ঘরে গিয়ে একটা শতরঞ্চি নিয়ে দাওয়ায় পেতে দেয়। ওরা সকলে বসে পড়ে চুপচাপ। তারপর নবীন ধীরে ধীরে এই কদিনে ঘটে যাওয়া মৃত্যু এবং তার সাথে তাদের অস্বাভাবিক আচরণের কথা পুরোটাই খুলে বলে। স্বপন খুড়ো বেশ মন দিয়ে শুনছিল। নবীন সবটা বলে চুপ করে যায়। খুড়ো হাত গুনে কিছু একটা হিসাব করতে থাকে। তারপর গম্ভীর স্বরে বলে, তা সবার প্রথমে কার স্বভাবে বদল দেখা গিয়েছিল? ওই তো খুঁড়ির, তারপর পদ্মর। বুঝলাম। আচ্ছা, ওদের সাথে এই গাঁয়ের বাইরের কারোর কথা বা দেখা হয়েছিল? হ্যাঁ, আমাদের সবার সাথেই দেখা হয়েছিল। এরপর সেই রাতে সকল ঘটনা খুলে বলে সে। পুরো সবটা শুনে একদম চুপ করে যায়। কিছুক্ষণ পর গম্ভীর গলায় বলে, ওই খুঁড়ি আর মানুষ নাই, ওকে খুঁজে বের করো। ওই এসবের মূলে। তবে ওকে খুঁজে বের করে বিনাশ করা অসম্ভব, কারণ যে বা যারা ওকে বিনাশ করবে তাদের মধ্যেই ওর অশুভ শক্তি বাসা বাঁধবে। এর সমাধান আমার জানা নেই, তবে একটা চেষ্টা আমি করব। এই তুমি কি বলছো খুড়ো? যা বলেছি ঠিক বলেছি। আজ বহু বছর পার হয়ে গেলেও সে রাতের কথা এখনো বলিনি আমি, যে কারণে আজ আমি এভাবে একা এখানে পড়ে থাকি। সেদিন ঠিক কি হয়েছিল খুড়ো? এ সময় ওই ডোবার চারপাশে ঘন জঙ্গল ছিল, আর সেখানেই থাকতো একদল আদিবাসী লাশা। তারা এক অদ্ভুত দেবতার পূজা করত। ওদের মতে সে হলো তরুইক, যাকে আমাদের ভাষায় অপদেবতা বললেও ভুল বলা হবে না। তার পূজার উপাচার ছিল বড় অদ্ভুত। 3 দিন ধরে সেই পুজো হতো, আর সেই পুজোতে ওরা নিজেদের রক্ত এবং এক সদ্যজাত শিশুর রক্ত এবং সবশেষে সেই সদ্যজাত শিশুকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারত। এই কারণে সেই সময়ের মোড়ল বাইরের কাউকে এই গ্রামে আসার অনুমতি দিত না। এখনো যদিও সেই প্রথা আছে, কারণ
ওরা বছরে যে সময় পূজা করত সেই সময় আমাদের মধ্যে মিশে গিয়ে কারোর ঘরে সন্তান হবে কিনা সেই খোঁজ নিত এবং অবশেষে সেই সন্তান চুরি করে নিয়ে যেত। সেই কারণেই এত সাবধানতা। তবে সেবার আর শেষ রক্ষা হয় না। আমাদের গ্রামেরই এক বউয়ের কন্যা সন্তানকে চুরি করে নিয়ে চলে যায় ওরা। আমরা সকলে সেখানে ছুটে গিয়েছিলাম, তবে কোনো লাভ হয়নি। আমাদের চোখের সামনে সেই শিশুকে ওরা জ্বলন্ত চিতায় নিক্ষেপ করেছিল, আর সেই শিশুর সাথে তার মা নিজের ইচ্ছায় সেই চিতায় ঝাঁপ দেয়। ওদের দুজনের কাউকেই বাঁচানো না গেলেও মোড়ল ওই লাসাংদের ওখান থেকে তাড়িয়ে দেয়। তবে ওরা যাওয়ার আগে বলে গেছিল তার ফল নাকি মারাত্মক হবে, আর তারপর থেকেই প্রতি 20 বছর অন্তর অন্তর একবার করে সেই মা ও সন্তান জেগে ওঠে। তার সাথে জেগে ওঠে ওদের সেই অপদেবতা তরুইক, যারা বিভিন্ন রূপে মানুষের সামনে আসে এবং দুটো মানুষকে শেষ করে তাদের দেহে বাস করতে শুরু করে। শুধু তাই নয়, সেই মানুষ দুজনেরই সাহায্যে খুঁজে নেয় পরের শিকার, আর যখনই শিকার পাওয়া যায় তখন ওই দুজন মানুষকে ওরা শেষ করে দেয় নির্মমভাবে। তবে এর আগে যখন এই ঘটনা ঘটেছিল তখন ওদেরই একজন এখানে সেই অপদেবতাকে শান্ত করেছিল এবং ওই ডোবাতে তাকে বন্দি করে রেখে গেছিল। তবে সেটাও বলেছিল 20 বছর পর কোনো একভাবে এই বাঁধন মুক্ত হয়ে যাবে এবং সে এই ডোবা থেকে বেরিয়ে আসবে। ওই বাঁধন কিভাবে মুক্ত হয়েছে তাও আমার জানা নেই, তবে সমাধান একমাত্র ওদের কাছেই আছে। যদি কোনোভাবে আবার ওই অপদেবতাকে বেঁধে ফেলা যায় তবে এর থেকে আমরা নিষ্কৃতি পাব, কিন্তু ওরা যে এখন কোথায় থাকে তা আমার নিজেরও জানা নেই। কিন্তু আমার মনে হয় তোমাদের ওই খুড়িমাকে যদি আমরা ওই ডোবায় নিয়ে গিয়ে ফেলে দিতে পারি তাহলে হয়তো বাইরের থেকে নিষ্কৃতি পাব। কথাগুলো বলে স্বপন খুড়ো চুপ করে যায়। গ্রামের বাকিরা অবাক হয়ে ভাবতে থাকে যে সে কি করবে। কেউ কেউ ইতিমধ্যে ঠিক করে নিয়েছে গ্রাম ছেড়ে চলে যাবে, আর কিছুজন খুড়োর কথা মতো একটা শেষ চেষ্টা করতে চায়। সেই মতো পরের দিন থেকে সেই খুঁড়িমার খোঁজ শুরু হয়। তাকে পাওয়া যায় ওই ডোবা থেকে কিছুটা দূরে এক কুঁড়ে ঘরে। খুঁড়োর কথা মতো ওরা তাকে ধরে এনে হাত মুখ বেঁধে সারা গায়ে মন্ত্র লেখা কাপড় ছড়িয়ে ফেলে দেয় ওই জলে। এই কদিনেই যেন সেই জল একেবারে ঘন কালো আর ঘোলাটে হয়ে গেছিল। তাকে সেখানে ফেলে দিতেই এক আলোড়ন সৃষ্টি হয়। প্রবল আলোড়ন চলতে থাকে বেশ কিছুক্ষণ ধরে। তারপর ধীরে ধীরে সেই আলোড়ন থেমে যায়। জলের ঘোলাটে ভাবে ধীরে ধীরে যেন মিলিয়ে যায় ওই আলোড়ন। ওখানে থাকা সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে খুড়ো গম্ভীরভাবে বলে, জানি না পুরোপুরি সমাধান হলো কিনা, তবে এখন বেশ অনেক বছর আশা করি আর কোনো সমস্যা হবে না। যাও এবার যে যার বাড়ি ফিরে যাও। খুড়োর কথায় বাকিরা যে যার বাড়ি ফিরে গেল, আর ওই ডোবার গভীরে হারিয়ে গেল সেই খুঁড়িমা ও তুরুইকের অভিশাপ।